মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাংলা ক্লাসিক উপন্যাস প্রথম আলো। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শুরু হচ্ছে প্রথম আলো। চুপ করে থাকছো না, একটু শব্দ করলেই অক্কা পাবে। চল চল। এই হাঁ কর হারামজাদা, নইলে এখনই খেঁটি ভেঙে দেব। ওগো, কেন মারছো আমাকে? আমি কি দোষ করেছি? আমায় ফেলে যেও না। এই কুত্তার আওলাদ, বিলাই ছাবির সঙ্গে আসনাই করতে গিয়েছিলে, তোর মরণ কে ঠেকাবে? সদ্য রাজপুত্রের তকমা পাওয়া ভরত দিব্যি ছিল তার পড়াশুনোর জগৎ নিয়ে। কারোর সাথে পাছে থাকে না সে, তাকেও কেউ পাত্তা করে না। তাহলে কি বা কারা ভরতকে মারতে লোক পাঠিয়েছে? ভরতের একমাত্র আশ্রয় মাস্টারমশাই শশীভূষণ, যিনি একটু অন্যরকম করে ভাবতে শেখাচ্ছেন ভরতকে। তিনি বলেন স্বর্গ বলে কিছু নেই, মা কালীর মূর্তি আসলে পুতুল। এসব কথা শুনেছে বলেই কি ভগবান আজ ভরতকে এমন বিপদে ফেললেন? ভরতের অন্তত তাই ধারণা। ভরত যাকে যমদূত ভাবছিল, সেই লোকটা ভরতের নাক মুখ চেপে ধরেছে তার বিশাল থাবার মতো হাত দিয়ে। দম বন্ধ হয়ে ভরত যখন ভাবছে এখনই সে মরে যাবে, ঠিক তখনই ঘ্যাড় ঘ্যাড়ে গলায় লোকটা বলল, চুপ করে থাকছো না, একটু শব্দ করলেই অক্কা পাবে। ভরতের ততক্ষণে অজ্ঞান হয়ে যাবার মতন অবস্থা, চেঁচাবার শক্তিই নেই। যমদূত একটা গামছা দিয়ে শক্ত করে বাঁধল তার মুখ, তারপর চুল ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে বলল, চল চল। ঘরের বাইরে গিয়ে ভরত দেখল ওই যমদূতের মতন চেহারার আর একজন লোক দাঁড়িয়ে আছে। তার হাতে একটা বর্ষা, নেংটি পরা, খালি গা, মুখ দিয়ে ভক ভক করে বেরুচ্ছে ধেনুর গন্ধ। আকাশ আজ মেঘলা, বাতাসে হিম হিম ভাব। রাজপুরীর দেউড়িতে মশাল জ্বলছে বটে, কিন্তু ঘরগুলি সব অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছে। এখন কত রাত কে জানে। লোক দুটি ভরতকে ঠেলতে ঠেলতে খানিক দূর নিয়ে গেল, তারপর একটা ঘোড়ায় চড়িয়ে দিল। একজন বসলো তার সঙ্গে। ভরত মনে মনে বলল, ও ভরত, তোকে এরা গলা টিপে মারবে না, মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দেবে। সেটা এক হিসেবে ভালোই, গলা টিপে মারলে অপঘাতে মৃত্যু, তাতে ভূত হয়। আর মায়ের মন্দিরে বলি দিলে আত্মা তখনই মুক্তি পেয়ে যায়। ভরতের সাংঘাতিক ভূতের ভয়। সে নিজেও ভূত হয়ে কাউকে ভয় দেখাতে চায় না। একদিন ভরত মাস্টারবাবুকে বলেছিল, স্যার, আমাকে তারক দাদা বলেছে ঠাকুর দেবতার নামে দিব্যি কেটে কেউ যদি সে কথা না রাখে তাহলে তার জিভ খসে পড়ে। শশীভূষণ ভরতের এই কথা শুনে কিন্তু রাগ দেখাননি, বরং অনেকখানি জিভ বার করে বলেছিলেন, এই দেখ, আমার জিভ আস্তই আছে। শোন ভরত, তোকে একটা মজার গল্প বলি। কলকাতার ভবানীপুরে দুটি ভাই থাকত, ব্রাহ্মণের ছেলে। বড় ভাইটি খুব ভক্তিমান,
সকালবেলা গায়ত্রী মন্ত্র জপ না করে সে জল পর্যন্ত খায় না। প্রত্যেক দিন পুজো আচ্চা করে, অতিশয় সজ্জন আর ধার্মিক। তার ভাইটির স্বভাব চরিত্র একেবারে বিপরীত। সে লেখাপড়ার জন্য বিলেত গিয়েছিল, ঈদে এসেছে একেবারে নাস্তিক হয়ে, গরু শুয়োর খায়, রান্নাঘরে জুতো পরে যায়, অনেক রাত পর্যন্ত ইয়ার বক্সিদের নিয়ে হইহল্লা করে। কুলদেবতার প্রতি ভক্তি শ্রদ্ধার কোনো বালাই নেই। তার কথাবার্তা শুনে বড় ভাইটি কানে আঙুল দেয়, কিন্তু তাকে শাসনও করতে পারে না, কারণ সে যে অর্ধেক সম্পত্তির মালিক। একদিন হয়েছে কি, মাঝরাত্রিরে মা কালী ওই বড় ভাইটিকে স্বপ্নে দেখা দিলেন। রাগে চোখ পাকিয়ে মা কালী বললেন, তোর ওই ছোট ভাইটিকে শিগগিরই এই বাড়ি থেকে তাড়া, ওকে দূর করে দে, আর যদি সেটা তুই না করিস তাহলে তোর সর্বনাশ হয়ে যাবে, তোকে আমি ওলা ওঠায় নির্বংশ করে দেব। বড় ভাইটি হাত জোড় করে বলল, মা, আমি তো কোনো দোষ করিনি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? তুমি ওকে ভয় দেখাও, ওর সর্বনাশ করে দাও। অমনি মা কালীর মুখখানা কাঁচুমাচু হয়ে গেল। তিনি বললেন, ওকে আমি কি করে ভয় দেখাবো, ও যে আমাকে মানেই না। মাস্টার মশাইয়ের বলা এই গল্পটা মনে পড়তেই ভরত আরো যেন ভয় ভয় পেল। সে ভাবল, ইস, এই খারাপ গল্পটা মনে পড়ল কেন? মায়ের কাছে বলি হবার আগে মনটাকে শুদ্ধ করে নিতে হবে। মা, তুমি আমাকে চেয়েছো, আমি ধন্য, পরের জন্মে আমি প্রতিদিন তোমার পুজো করব। কিন্তু ভরত বুঝতে পারছে না তাকে এরা কোন মন্দিরে নিয়ে যাচ্ছে। পাশাপাশি দুটি ঘোড়া ছুটছে তো ছুটছেই। অন্ধকার ভেদ করে পথ চিনে যেতে ওদের কোনো অসুবিধাই হয় না। ভরত দেখতে পাচ্ছে না কিছুই। বিশ্ব চরাচর তার চোখে এখন নিকষ কালো। শুকনো পাতার শব্দে বোঝা যায় চারপাশে জঙ্গল। সেই জঙ্গলের গভীরে এসে এক জায়গায় ঘোড়া থামল। ধীরে সুস্থে নামাবার ধৈর্য নেই। সঙ্গীটি মাটিতে ঠেলে ফেলে দিল ভরতকে। তারপর নিজে নেমে ভরতের বুকের উপর চেপে রাখলো একটা পা। অন্যজন ঘোড়া দুটো বেঁধে বিড়ি ধরালো। বিড়ি টানতে টানতে কি যেন গল্প জুড়ে দিল দুজনে। কিন্তু এখানে মন্দির কোথায়? ভরত ভয় ঘাড়ও ঘোরাতে পারছে না। যদি মুখে লাথি মারে? বলি হওয়ার আগে আর শুধু শুধু অতিরিক্ত শাস্তি ভোগ করা কেন? মুখের গামছাটা আলগা হয়ে গেছে। এখন সে ইচ্ছে করলে কথা বলতে পারে, কিন্তু কথা বলার সাহস নেই ভরতের। একটু পরে ওদের একজন শাবল দিয়ে খুঁড়তে লাগলো মাটি। চিৎশোয়া অবস্থায় ভরত দেখতে পাচ্ছে আকাশ। এখানে তেমন মেঘ নেই, ঝিকঝিক করছে কয়েকটা নক্ষত্র। পুণ্যবান মানুষ মরে গেলে আকাশের তারা হয়ে যায়, চাঁদ নেই এদিকে। ভরত ভাবতে লাগলো, না, মাস্টার বাবুর কথা সে মানে না। আকাশেই দেবতারা থাকেন। কোন দেবতাকে ভরতকে দেখছেন এখন? তার মা? কোন কাছুয়া রমণীর যোগ্যতা নেই আকাশের তারা হবার। তাদের যে পাপের জীবন, পাপের মধ্যেই ভরতের জন্ম। এবার সে মুক্তি পাবে। মা কালী ভরতকে তাঁর চরণে আশ্রয় দেবেন। মাস্টারবাবু তাকে মহাভারতের কর্ণের একটি উক্তি শিখিয়েছেন, দৈবাত্তং কুলে জন্ম মদত্তং হি পৌরুষম। কোথায় তোমার জন্ম হলো তাতে তো তোমার হাত নেই, কিন্তু পৌরুষ নিজে আয়ত্ত করা যায়। পুরুষ হও ভরত, পুরুষ হয়ে ওঠো, নিজের বুদ্ধিতে সবকিছু বিচার করতে শেখো। পৌরুষ মানে কি? কর্ণের মতন তীর ধনুক চালনা শিখতে শুরু করেছিল ভরত। বিরুদ সর্দার বুড়ো হয়েছে বটে, কিন্তু এখনো তার নজর ঠিক আছে। বেশ যত্ন করেই শেখাচ্ছিল তাকে। কিন্তু এক রাজকুমার একদিন তার ধনুকটা কেড়ে নিয়ে গেল। ভরতের নিজস্ব সম্পত্তি নেই, তবু কখনো তার হাতে কোনো জিনিস থাকলেই কুমাররা কেউ না কেউ তা কেড়ে নিতে চায়। এখানে ভরত পৌরুষ দেখাবে কি করে? প্রত্যেক কুমারেরই নিজস্ব দলবল আছে।
ভরতের কেউ নেই, সে একা। ওদিকে একজন লোক মাটি খুঁড়েই চলেছে। অন্যজন তাকে তাড়া দিয়ে বলল, কিরে, রাত ভোর করে দিবি নাকি? দেখি দেখি কতটা হলো দেখি। লোকটা ভরতের বুকের ওপর থেকে পা সরিয়ে নিয়ে গর্তটা দেখতে গেল। আর ভরত কোনো কিছু চিন্তা না করেই তড়াক করে উঠে দাঁড়ালো। তারপর সোজা দৌড় দিল একটা বুনো শুয়োরের মতন। তারা ছুটে ওকে ধরতে পারবে না, কিন্তু সঙ্গে সঙ্গে একজন যমদূত তার দিকে ছুড়ল বর্ষা। নিখুঁত তার লক্ষ্য। সেই বর্ষা গেঁথে গেল তার বাম উরুর পেছন দিকে। হুমড়ি খেয়ে পড়ল সে। লোকটি কাছে এসে হাসল। নিজের কৃতিত্বে সে মুগ্ধ। বর্ষাটা ছাড়িয়ে নিতে নিতে সে বলল, এ কাঠামো তোর শেষ রে, ভাগবি কোথায়? একটি মাত্র কাতর শব্দ করেই থেমে গেছে ভরত। শরীরটায় খুঁত হয়ে গেল। আর সে বলির কাজে লাগবে না। অবশ্য খোঁড়া গর্ত দেখে সে বুঝেছিল অপঘাতে মৃত্যুই তার কপালের লিখন। এই জন্মটা তো গেলই, পরের জন্মেও কুকুর বেড়াল হয়ে লাথি ঝাঁটা খেতে হবে। চোখের সামনে সে যেন শশীভূষণ মাস্টারের মুখখানা দেখতে পেল। তার উদ্দেশ্যে বলল, পালাবার চেষ্টা তো করেছিলাম, একেবারে নির্জীবের মতন তো আত্মসমর্পণ করিনি। একেই পৌরুষ বলে বোধ হয়, কিন্তু সব জায়গায় পৌরুষ দেখিয়েও তো কোনো লাভ হয় না। যমদূতটি তার চুলের মুঠি ধরে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে তাকে নিয়ে এলো গর্তের কাছে। যথেষ্ট হয়েছে, ওতেই হবে। এবার এটাকে ফেল। গর্তের মধ্যে ভরা হলো ভরতকে। গর্ত তেমন গভীর হয়নি। ওরা দুজনে ভরতের কাঁধ ধরে ঠেসে দিতে লাগলো, যেমন ভাবে মাপে ছোট কোনো ওয়ার্ডের মধ্যে ভরা হয় লম্বা পাশবালিশ। তলার দিকে পা দুখানা বেঁকে গেল ভরতের। শুধু কাঁধের ওপর মুন্ডুটা রইল গর্তের বাইরে। তারপর মাটি ভরাট হল। এরকম শাস্তির কথা ভরত শুনেছে। রাজপরিবারের কেউ ক্রুদ্ধ হলে বা কারোর সঙ্গে স্বার্থের সংঘাত লাগলে সেই বেয়াদবকে নির্বাসন দণ্ড দেওয়া হয়। নির্বাসন মানে ত্রিপুরা রাজ্যের সীমানা ছাড়িয়ে দেওয়া নয়, তাহলে সে তো গোপনে আবার ফিরে আসতেই পারে। গভীর জঙ্গলের মধ্যে তাকে এরকম ভাবে পুঁতে রাখা হয়। তারপর তাকে বাঘ ভাল্লুকে খায় কিংবা এমনি মরে যায়। এতে শাস্তিদাতার হাতে নরহত্যার পাপ লাগে না। কিন্তু কি অপরাধ করেছে ভরত? সে তো কারুর বাড়া ভাতে ছাই দেয়নি। রাজকুমারেরা কেউ তাকে পছন্দ করে না, অকারণে তাকে উৎপীড়ন করে। তবু ভরত কোনোদিন তাদের মুখের ওপর তেজ দেখায়নি। বিনা প্রতিবাদে সব সহ্য করেছে। শশীভূষণ তা দেখে বিরক্ত হয়েছে। পাঠশালার বাইরে রাজকুমারদের শাসন করার কোনো অধিকার তাঁর নেই। ভরতকে তিনি বলেছেন, আরে তুই রুখে দাঁড়াস না কেন? শোন, মাথা নিচু করে থাকলে মাথা ক্রমশ নিচুর দিকেই চলে যায়। ভুলে যাস কেন? তুইও তো মহারাজের সন্তান। কিন্তু ভরত তার অনুভূতি দিয়েই বুঝেছিল যে এখনো রাজকুমারদের সামনে মাথা তোলার সময় আসেনি। তাকে আরো বড় হতে হবে। তার বয়স মাত্র 16 বছর। আর 2-3 বছর পরই যথেষ্ট লেখাপড়া শিখে রাজপ্রাসাদ থেকে দূরে সরে যাবে সে। তখন সে স্বাধীন হতে পারবে। এর মধ্যে এত কঠিন শাস্তি পাওয়ার মতন কোনো কিছুই তো সে ঘটায়নি। কে নিয়োগ করেছে এই দুই যমদূতকে? একদিকে যখন ভরত এসব উথাল পাথাল ভাবতে ভাবতে মৃত্যুর জন্য প্রতীক্ষা করছে, তখনই রানী ভানুমতির শ্রাদ্ধের টাকা জোগাড় করতে রাজবাড়ি থেকে দল নিয়ে রাধারমণ যাত্রা করছেন কলকাতার উদ্দেশ্যে। ত্রিপুরার রাজধানী থেকে সবচেয়ে কাছের রেল স্টেশন বাংলার কুষ্টিয়া শহরে। সেখানে পৌঁছতেই বেশ কয়েকদিন লেগে যায়। রাধারমণ ঘোষমশাই যাত্রা শুরু করলেন হাতির পিঠে। এ যাত্রায় তার সঙ্গী হয়েছেন শশীভূষণ। রাজ সরকারের খরচে কলকাতায় যাওয়ার এই সুযোগটি হাতছাড়া করতে চাননি শশীভূষণ।
কলকাতায় তার নিজস্ব বিষয় সম্পত্তি নিয়ে কিছু গোলযোগ তিনি মিটিয়ে আসতে চান। হাওদার উপর বসে আছে দুজন, হাতে চলছে দুলকি চালে। মাহুত একটা অঙ্কুশ উঁচিয়ে মাঝে মাঝে শব্দ করছে, হেমন্তকালের বাতাসে সামান্য শিরশিরানি ভাব এসেছে। আকাশ পরিষ্কার, গাছপালাগুলি পাতা ঝরানোর জন্য তৈরি হচ্ছে। অনেক গাছের পাতায় হলুদ আভার ছাপ পড়েছে এর মধ্যে। অসমতল বনপথ, মাঝে মাঝে গাছের ডাল চাবুকের মতন সপাং সপাং করে লাগে, তাই মাথা বাঁচাবার জন্য সতর্ক থাকতে হয়। কোথাও বা কোনো গাছের গায়ে পরগাছা দেখলে হাতিটি সুর দিয়ে তা ছেঁড়ার জন্য থেমে যায়। মাহুত তখন তার মাথায় ডাঙস মারে। এই যাত্রায় লটবহর থাকে অনেক। রাত্রিযাপনের জন্য তাঁবু রাখতে হয়, এই কদিনের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বহন করতে হয়। সেই জন্য 6 জন মালবাহকও সঙ্গে চলেছে পায়ে হেঁটে। এই মিছিলটির সামনে ও পিছনে রয়েছে 2 জন বন্দুকধারী প্রহরী। এই পথে হিংস্র জন্তু জানোয়ার ছাড়াও দস্যুর ভয় আছে। শশীভূষণের সঙ্গেও একটি বন্দুক রয়েছে। তিনি যেমন ক্যামেরা চালাতে পারেন, তেমনি বন্দুক চালানো শিখেছেন। আজ তার পরনে বিলিতি পোশাক, মাথায় শোলার টুপি। বন্দুকটা 2 হাতে ধরে তিনি ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে কোনো চকিত বন্যপ্রাণীর সন্ধানে রয়েছেন। ঘোষমশাই ধুতি ও বেনিয়ানের সঙ্গে কাঁধে চাদর দিয়ে বাঙালি বাবু সেজে আছেন। তিনি কখনো মাথায় পাগড়ি বা টুপি ব্যবহার করেন না। চিন্তামগ্নভাবে তিনি হুঁকো টানছেন। কলকাতা থেকে মহারাজের জন্য অর্থ সংগ্রহের প্রচেষ্টায় তাকে সফল হয়ে ফিরতেই হবে। সাহেব কোম্পানিকে পাহাড় ইজারা দেবার প্রস্তাব একবার প্রত্যাখ্যান করা হয়েছিল। এখন আবার উপযাচক হয়ে গেলে তারা কতটা দর কমাবে কে জানে। এই সময়ই শশীভূষণ হঠাৎ হাঁটুতে ভর দিয়ে উঁচু হয়ে মাহুতের পিঠ ছুঁয়ে বললেন, থামো থামো। তারপর ঘোষমশাইয়ের দিকে ফিরে ওষ্ঠে আঙুল ছুঁয়ে নিঃশব্দ থাকার ইঙ্গিত করলেন। ডান দিকে খানিক দূরে ঝোপের আড়ালে দেখা যাচ্ছে লাল রঙের ঝিলিক, অতি উজ্জ্বল লাল, ভোরের সূর্যের মতন লাল। শশীভূষণ সেদিকে বন্দুক তাক করলেন। রাধারমণ ভেবে পেলেন না এমন লাল রঙের কি প্রাণী হতে পারে। নিশ্চিত পাখি। অকারণে পাখি হত্যা তার মনোপুত নয়। তিনি শশীভূষণকে নিবৃত্ত করতে গেলেন, তার আগেই গুলি ছুটে গেল। সঙ্গে সঙ্গে ডানা ঝটপটিয়ে শূন্যে উঠে গেল 2টি বড় আকারের পাখি। তাদের আওয়াজে বোঝা গেল সে 2টি বন মোরগ। বন্দুকে আবার দ্রুত গুলি ভরে ট্রিগার টিপলেন শশীভূষণ। মুরগিকে ঠিক পাখি বলা যায় কিনা এই বিষয়ে সন্দেহ থাকায় রাধারমণ আর আপত্তি করলেন না। ব্যগ্র হয়ে দেখতে লাগলেন ফলাফল। শশীভূষণের নিশানা বেশ ভালো। সে ঝোপে গোটা 5 বনমোরগ ঝাঁক বেঁধেছিল। তার মধ্যে 2টি নিহত হল শশীভূষণের তৎপরতায়। মালবাহকরা হৈ হৈ করে ছুটে গিয়ে সে 2টিকে কুড়িয়ে নিয়ে এলো। দুপুরবেলায় আহারের জন্য যোগ হল একটি উৎকৃষ্ট পদ। বনমোরগের স্বাদ অতি উত্তম। হিন্দুরা মুরগির মাংস ছোঁয় না, অপবিত্র জ্ঞান করে। এই পাখি 2টি বুনো হলেও মুরগির জাত তো বটে। রাধারমণ ও শশীভূষণ দুজনেই ইংরেজি শিক্ষিত এবং ইয়ং বেঙ্গলের দলের ধারার অনুগামী। এরা গরুর মাংস ভক্ষণ করেও নিজেদের আধুনিকতার প্রমাণ দিতে পিছু পা নন। ত্রিপুরার রাজারা যদিও মহাভারতীয় ঐতিহ্য টেনে নিজেদের ক্ষত্রিয়ত্ব প্রমাণে উৎসাহী, আসলে তারা ত্রিপুরা উপজাতির বংশধর। বর্তমান আচার ব্যবহারে উচ্চ জাতীয় হিন্দু হতে চাইলেও খাদ্য অভ্যাস বদল করেননি তারা। ত্রিপুরায় মুরগি ভক্ষণের চল আছে। রাধারমণ শশীভূষণকে যেন নতুন চোখে দেখলেন। শিক্ষকরা সচরাচর
নিরীহ সম্প্রদায়ের মানুষ হয়। কোনো শিক্ষকের এরকম বন্দুক চালানোর কৃতিত্বের কথা কখনো শোনা যায়নি। এছাড়াও শশীভূষণের আরও অনেক গুণ আছে। হাতি আবার চলতে শুরু করলে রাধারমণ হুঁকোতে কয়েকটা টান দেবার পর বললেন, শশী, তোমাকে গোটা কত কথা জিজ্ঞেস করব, ব্যক্তিগত প্রশ্ন, আশা করি তুমি কিছু মনে করবে না। শশীভূষণ হুঁকো ব্যবহার করেন না। এখন বন্দুকটা পাশে নামিয়ে রেখে তিনি একটা চুরুট ধরিয়েছেন। কোচবিহারের দাকাটা তামাকের সস্তা চুরুট নয়, রীতিমতো বিলিতি, অনেক দাম। সাধারণ অবস্থার মানুষের পক্ষে এরকম চুরুটের নেশা করার সাধ্য কুলোয় না। শশীভূষণ খানিকটা কৌতূহলের সঙ্গে সম্মতি দিলে রাধারমণ বললেন, তুমি এই ত্রিপুরায় পড়ে আছো কেন? এখানে তোমার কি এমন আকর্ষণ আছে? এখানে এসেছি চাকরি করতে, কলকাতায় চাকরি পাইনি। আর এখানে তো মহারাজ ভালোই বেতন দিচ্ছেন। না হে, এটা ঠিক বিশ্বাসযোগ্য হলো না। তোমার যা যোগ্যতা, তাতে তুমি বাংলাদেশে ভালোই চাকরি পেতে পারতে। তাছাড়া তুমি কত বেতন পাও তা তো আমি জানি। সে টাকায় তো এত বাবুয়ানি চলে না। তোমার ক্যামেরার শখ, বন্দুকের শখ, এ তো রাজা রাজরাদের শখের বস্তু। এইসব শখ তুমি কলকাতায় বসেই অনায়াসে মেটাতে পারতে। তবু এই পাণ্ডববর্জিত দেশে থাকতে এলে কেন? ভালোই বলেছেন, পাণ্ডববর্জিত দেশ। ঘোষমশাই জানেন, আমার কিঞ্চিত পৈতৃক সম্পত্তি আছে। হ্যাঁ, আছে বটে। আচ্ছা, আপনি আগে বলুন তো, আপনি বা ত্রিপুরায় এতদিন পড়ে আছেন কেন? আপনার ইংরেজি জ্ঞান অসাধারণ, আইনের মারপ্যাচও বোঝেন ভালো। আপনিও আলবাত বাংলায় ডেপুটিগিরি পেতে পারতেন। আমার উদ্দেশ্য পরিষ্কার। মাস্টারি কিংবা ডেপুটির চাকরি নিয়ে আমি জীবন কাটাতে চাইনি। বাংলায় এর বেশি কিছু আমি পেতাম না। ত্রিপুরায় প্রথমে রাজকুমারদের শিক্ষকতার কাজ নিয়ে এসেছিলাম কিছুটা ঝোঁকের মাথায়। এই দেশটি সম্পর্কে তেমন কিছুই জানা ছিল না। ভেবেছিলাম 2-1 বছর থেকে ফিরে যাব, কিন্তু কিছুদিন থাকার পরই বুঝলাম এখানে উন্নতির অনেক সুযোগ আছে। মহারাজ তো খামখেয়ালি, অন্যরা শাসন কার্যের বিশেষ কিছু বোঝে না, চতুর্দিকে অরাজক অবস্থা। তখনই ঠিক করলাম, মহারাজের বিশ্বাসভাজন হতে পারলে অনেক ক্ষমতা আমি হাতের মুঠোয় নিতে পারব। তা আমি পেরেছি। মহারাজ এখন অনেকখানি আমার উপরে নির্ভরশীল। এই ক্ষমতা কি বাংলায় অন্য কোনো চাকরিতে পেতাম? শশী, প্রথমে আমার মনে হয়েছিল তুমিও ওই একই মতলবে এসেছ, কিন্তু ত্রিপুরার রাজনীতিতে তোমার কোনো ঝোঁক দেখি না। তুমি যদি খুব উঁচু পদে উঠতে চাইতে, তাহলে প্রথমেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠতে। বাঙালিদের এটাই স্বভাব, বাঙালি বাঙালির শত্রু। তোমার পেছনে আমি চড় লাগিয়েছিলাম, কিন্তু কোনো ষড়যন্ত্রের প্রমাণ পাইনি। সকলের ধারণা, যে পাঠশালায় প্রায় দিনই কোনো ছাত্র থাকে না, তুমি সেই পাঠশালার গুরুগিরি করেই খুশি। এত সহজ ব্যাখ্যা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। তবে এমন হতে পারে আমি হয়তো ব্রিটিশের স্পাই। মহারাজের ঘনিষ্ঠদের মধ্যে কেউ একজন যে ব্রিটিশের স্পাই, সে বিষয়ে আমি নিশ্চিত। কিন্তু তুমি তা নও। তোমার ওপর নজর রাখা আছে। বললাম যে, তোমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে জেনেছি বিবাহের অল্পদিনের মধ্যেই পত্নী বিয়োগ হওয়ায় তুমি আর সংসার করনি। ভবানীপুরে তোমাদের বেশ বড় বাড়ি আছে। তোমার 2 দাদা তোমাকে কলকাতায় ফিরিয়ে নেবার জন্য ব্যস্ত। কিছু অভিমানের ব্যাপার আছে নাকি হে? রাধারমণের এই কথা শুনে শশীভূষণ প্রথম কিছুক্ষণ মাথা নিচু করে থাকলেন। তারপর আস্তে আস্তে মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আছে। থাক, তাহলে আর কিছু শুনতে চাই না। অভিমান হলো হৃদয়ের অতি গোপন ব্যাপার।
যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না। না না, এ অভিমান তেমন নয়। বলা যায় ঘোষমশাই, আপনাকে ছাড়া অন্য কাউকে কথা বলিনি। আপনাকে বোধহয় একটু ধৈর্য ধরে শুনতে হবে। জানেন, মুর্শিদাবাদে কান্দি অঞ্চলে আমার পিতার কিঞ্চিত জমিদারি ছিল। আমার বড় দাদা বিমলভূষণই সেসব দেখাশোনা করতেন। আমি বিষয়কর্ম ঠিক বুঝি না। আমি সেখানে যেতাম পাখি শিকার করতে। ভারী সুন্দর একটা বাড়ি ছিল আমাদের। একটা ছোট্ট নদী যেন বাড়িটিকে ঘিরে বয়ে চলেছে। বাড়ির 3 দিকেই সেই নদী। খুব মজার না? নদীর উপরে জঙ্গল, যত দূর দেখা যায় শুধু জঙ্গল। জানেন জানেন ঘোষমশাই, বাচ্চা বয়সেই আমি একা একা গেছি সেই জঙ্গলে। ওই বাড়িটি নিয়ে আমার অনেক স্মৃতি আছে। বাড়িটি বুঝি আর নেই? বাড়িটি আছে সেই একই জায়গায়, কিন্তু শুধুমাত্র মালিক বদলে গেছে। সে তালুকও আর আমাদের নেই। বেশি বাড়াবো না, সংক্ষেপে বলি। ঘোষমশাই, বাচ্চা বয়স থেকেই আমার শিকারের শখ। বাবার একটা বন্দুক নিয়ে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরতাম। জানেন, আমাদের ওদিককার বনে প্রচুর খরগোশ, শুয়োর, হরিণ, ভাম, বাগাডাসা, এমনকি চিতাবাঘও আছে। বহরমপুর থেকে সাহেবরা প্রায় সেখানে শিকার করতে যায়। আমি অবশ্য কখনো সঙ্গী সাথী নিতাম না। একদিন, সেদিনটা ছিল কালী পুজো। রাঢ় অঞ্চলে ওই দিনটা সকলেই যেন তান্ত্রিক হয়ে যায়। অতি বৃদ্ধেরাও মাংস খায়, শিশুরাও মদ্যপান করে। আমি গিয়েছিলাম শিকারে। সেদিন জঙ্গলে অন্য শিকারীদের উপস্থিতিও টের পেয়েছিলাম। গ্রাহ্য করিনি। জন্তু জানোয়ারের অভাব নেই, যার খুশি শিকার করুক। অনেকক্ষণ ঘুরে ঘুরে আমি একটা হরিণ মেরেছি। জেনে রাখবেন, হরিণ মারা বাঘ মারার চেয়েও শক্ত। জল, কাদা, কাঁটা ঝোপ ঠেলে ঠেলে আমার শরীরও তখন ক্ষত বিক্ষত। হরিণটার কাছে গেছি। হঠাৎ থেমে গেলেন শশীভূষণ। তার ফর্সা মুখটি রক্তাভ হয়ে গেল, স্থির হয়ে গেল চোখ। তিনি কাঁপতে লাগলেন। তা দেখে রাধারমণ উদ্বিগ্ন হয়ে বললেন, কি হলো, কি হলো শশী? থাক, আর বলতে হবে না। শশীভূষণ কটমট করে তাকালেন রাধারমণের দিকে। তারপর ভূতগ্রস্তের মতন ঘরঘরে গলায় বলতে লাগলেন, আর ঠিক সেই সময় ঘোড়া ছুটি এলো 2 ইংরেজ, সঙ্গে কয়েকজন আর্দালি। তারা আমার শিকার করা হরিণটা আমায় নিতে দিল না। তোমার হরিণ তারা কেড়ে নিল? ইংরেজরা তো সাধারণত এত নিচু কাজ, এমন অখেলোয়াড় কাজ করে না। রাধারমণের এ কথা শুনে শশীভূষণ সব বলে যেন গর্জন করে উঠে বললেন, ইংরেজরা আরো কত নীচ জঘন্য কাজ করতে পারে সেটা আপনি কি জানেন? সেই সাহেবরাও কি ওই একই হরিণকে গুলি করেছিল? না, একদমই না। আমি আর কোনো গুলির শব্দ পাইনি। সাহেব বেটারা এসে বলল, এই, তুই বন্দুক কোথায় পেলি? তুই ডাকাত। ঘোষমশাই, ঘোষমশাই, ওই জঙ্গল আমাদেরই তালুকের মধ্যে, আমরাই মালিক। অথচ একটা বাইরের লোক এসে বলে কিনা আমি ডাকাত। তোমাদের তালুক হলেও রাজত্বটা তো ইংরেজের, তাই তাদের এত প্রতাপ। তোমার জলকাদামাখা চেহারা দেখে তারা তোমাকে চিনতে পারেনি। থাক থাক থাক, আর উত্তেজিত হও না, শান্ত হও, শান্ত হও। এখনো শেষ হয়নি। সাহেবের মুখে ওরকম বর্বর কথা শুনে আমি ইংরেজিতে বললাম, এই বন্দুক আমার বাবার, কলকাতার রানী মুদিনীর গোলি স্মিথ অ্যান্ড ফার্গুসনের দোকান থেকে কেনা, আর এই জঙ্গলও আমাদের পারিবারিক সম্পত্তি। জানেন, আমার এই কথা ওরা গ্রাহ্য করল না। সাহেবদের হুকুমে আর্দালিরা আমার বন্দুকটা কেড়ে নিল, হরিণটাও তুলে নিল, এবং ঘোড়ায় চড়া একজন সাহেব, পরে তার নাম জেনেছি, বহরমপুরের পুলিশের কর্তা হ্যামিল্টন,
সে ঘোড়াটার মুখ ফিরিয়ে যাবার সময় একটা জোরে লাথি কষালো আমার মুখে, আর আমি মাটিতে পড়ে গেলাম। পাপ, মির্জাফর জগৎ শেঠদের পাপ, সেই পাপের ফল ভোগ করছি আমরা। নানা ঘোষমশাই, অতীতের পাপের কথা ভেবে আমরা বর্তমানের কাপুরুষতাকে চাপা দিতে পারি না। ফিরে এসে আমি এই ঘটনার কথা আমার দাদাদের জানিয়েছিলাম, কলকাতায় বিশিষ্ট ব্যক্তিদেরও জানিয়েছি। সবাই মাথা দুলিয়েছে আর ওই জিভ দিয়ে চুকচুক শব্দ করেছে, কিন্তু এই অপমানের প্রতিকারের কোনো পথ বাতলাতে পারেনি। হ্যামিল্টনের বিরুদ্ধে আমি তবু মামলা করেছিলাম। সাহেবের বিরুদ্ধে মামলা করে কি কোনো লাভ হয়? তাও আবার পুলিশ সাহেব। শ্যাঙাতে শ্যাঙাতে মুখ শোঁকাশোঁকি। জজ তো সাহেব মামলা ডিসমিস করে দিল। আমার কোনো সাক্ষী তো ছিল না। হ্যামিল্টন বলল সে কাউকে লাথি মারেনি, তার কথাই বিশ্বাস করা হলো। বন্দুকটা শুধু ফেরত দিয়েছে। কলকাতার কাগজওয়ালাদের আমি এই ঘটনাটা ছাপাতে বলেছিলাম, কেউ ভয়ে রাজি হয়নি। আর আমার দাদারা কি করলো জানেন? পুলিশ সাহেবের সঙ্গে বিবাদ করে নাকি ওখানে টেকা যাবে না, এই ভেবে অমন সুন্দর তালুকটা বিক্রি করে দিল ঝটপট। এত কাপুরুষ, এত মেরুদণ্ডহীন যদি কোনো জাতি হয়ে যায়, সে জাতার কোনোদিন উঠে দাঁড়াতে পারবে? তারপরই তুমি ত্রিপুরা চলে এলে। ইংরেজদের রাজত্বে আর বাস করব না প্রতিজ্ঞা করেছি, তাই কাছাকাছি এই স্বাধীন ত্রিপুরা রাজ্যে চলে এসেছি। ত্রিপুরা কেমন স্বাধীন রাজ্য তা আশা করি এতদিনে তুমি জেনেছ। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। জানি জানি ঘোষমশাই, জানি। তবু তো ইংরেজকে বার্ষিক কর দেয় না। ইংরেজ জজ ম্যাজিস্ট্রেটরা এখানে হাকিম হয়ে বসেনি। ঘোষমশাই, ত্রিপুরার এই স্বাধীন অস্তিত্বটুকু অন্তত টিকিয়ে রাখতে হবেই। মহারাজ বীরচন্দ্রকে আপনি দয়া করে সামলে সামলে রাখবেন। সেই চেষ্টাই তো করছি শশী। তাহলে তোমার অভিমান কোনো নারী ঘটিত নয়, তোমার অভিমানের মধ্যে ক্রোধ বেশি। তা একদিন কেটে যাবে। নারীর প্রতি অভিমান সারা জীবনেও যায় না। অভিমান হয়েছে আমার দাদাদের ওপর, তারা ওই তালুকটা বেচে দিয়েছে বলে। রাগ আছে ইংরেজদের ওপর। সেই রাগ কবে ঘুচবে জানেন? যেদিন আমি একজন ইংরেজের মুখে ওই রকম করে লাথি মারতে পারবো। মারবই, একদিন না একদিন তো মারবই, আপনি এটা জেনে রাখুন। সর্বনাশ! এ রাজ্যে যেন ওরকম কম্ম করতে যেও না, তাহলে আমরাই তোমাকে জেলে ভরে দেব। এই সময় মালবাহকদের মধ্যে কি যেন চেঁচামেচি শুরু হয়ে গেল। মাহুত হাত তুলে হাতিকে থামার ইঙ্গিত দিল। গভীর জঙ্গল, এখানে থামবার কোনো কারণ নেই। চারজন মালবাহক তাদের কাঁধের ভার নামিয়ে রেখে ছুট দিল একদিকে। কি ব্যাপার? ওরা চলে যাচ্ছে কেন? ওদের ডিউটি শেষ। 6 জনকে দেখেছিলে তো? ওদের মধ্যে মাত্র 2 জন আমাদের কর্মচারী, বাকি 4 জন গ্রামবাসী। আমরা যখন যে গ্রামের পাশ দিয়ে যাব তখন সেই গ্রামের লোক আমাদের মাল বয়ে দেবে। সে কি, এমনি এমনি মাল বয়ে দেবে? ওরা পয়সা পাবে না? পয়সা কিসের? প্রজারা রাজার কাজ করে দিচ্ছে, এর মধ্যে মজুরির প্রশ্নই ওঠে না। একে বলে তিতুন প্রথা। বহুদিন ধরে এ রাজ্যে এই প্রথা চলে আসছে। একথা শুনে শশীভূষণ বিরক্তভাবে কিছু বলতে যেতেই রাধারমণ হেসে হাত তুলে তাকে বাধা দিয়ে বললেন, জানি জানি তুমি কি বলতে চাও। তোমার শিক্ষিত বিবেক বলবে মানুষকে বিনা পয়সায় খাটানো উচিত নয়। কিন্তু ভুলে যেও না, কয়েক বছর আগেও এদেশে দাস প্রথা ছিল। মানুষ কেনা বেচা চলত। মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে সে প্রথা রদ করিয়েছি। বেশি তাড়াহুড়ো করলে লাভ হবে না। মহারাজকে ধীরে সুস্থে বুঝিয়ে এইসব কুপ্রথা নিবারণ করতে হবে। দেখো না, সতীদাহ বন্ধ করার জন্য মহারাজকে বারবার বলছি, তিনি রাজি হচ্ছেন না। তবু ধৈর্য হারালে চলবে না। আরে আমার অত ধৈর্য নেই। মানুষকে মানুষের মর্যাদা না দিলে সে রাজ্যের কোনো উন্নতি হতে পারে না, মনে রাখবেন। এদিকে ততক্ষণে নতুন মালবাহকরা এসে গেছে। কাজে আলোচনা এখানেই থামল। আবার শুরু হলো শশীভূষণদের যাত্রা।
ওদিকে জঙ্গলে মাটি ফেলে বুঝিয়ে দেওয়া হচ্ছে গর্ত। একটু একটু করে মাটির নিচে হারিয়ে যাচ্ছে ভরতের শরীর। কয়েকদিন ধরেই ভরত অনুভব করছিল তার খুব বিপদ ঘনিয়ে আসছে। একটা আশঙ্কা বেড়াজালের মতন ঘিরে ধরেছে তাকে, কিন্তু বিপদটা যে এইভাবে আসবে তা সে ঠিক ভাবেনি। এখন তার মনে হচ্ছে কি কুক্ষণে সে মাস্টার বাবুর নজরে পড়েছিল। লেখাপড়া শিখতে তার ভালো লাগে, কিন্তু ঠাকুর দেবতা সম্পর্কে এত সব অকথা কুকথা তিনি বলেন কেন? ওরা দুজন দুপা দিয়ে চেপে চেপে শক্ত করতে লাগলো মাটি। ভরত জানে কথা বললে বিপদ আছে। এরা হুকুম তামিল করতে এসেছে, কোন রকম অনুরোধ উপরোধে কর্ণপাত করবে না এরা। দয়া মায়ার তো প্রশ্নই নেই। এরা মিথ্যে কথা বলতে জানেই না। ফিরে গিয়ে ঠিক যা যা করে এসেছে সেই বিবরণ দেবে ওদের নিয়োগকারীকে। তবু শেষ মুহূর্তে আর সামলাতে পারল না সে। হাউ হাউ করে কেঁদে উঠে বলল, ওগো, কেন মারছো আমাকে? আমি কি দোষ করেছি? আমায় ফেলে যেও না। লোক দুটি চমকে উঠল। ভরতের আকস্মিক আর্তনাদে খান খান হয়ে গেল নিস্তব্ধতা। এই হালা পুঙ্গির পুত কখন বাঁধনটা খুলে ফেলল? অন্যজন মাটিতে বসে পড়ে প্রথমে ঠাস ঠাস করে দুখানা চড় কষালো জোরে। তারপর বলল, এই হাঁকর হারামজাদা, তুই এখনই খেঁটি ভেঙে দেব। মার খাবার ভয় ভরত হাঁ করতে বাধ্য হল। লোকটি তার মুখের মধ্যে ভরে দিল গামছার অর্ধেকটা, বাকি অর্ধেক দিয়ে ভালো করে আবার বাঁধল। ভরতের আর কোনো শব্দ বার করার কোনো উপায় রইল না। এরপর সেই লোকটি একটি খুর বার করে চাঁচতে লাগলো ভরতের মাথা। তার মাথা ভর্তি চুল ঘাড় পর্যন্ত নামা। এই রকম সময় লোকটি কেন তার চুল কাটতে শুরু করলো তা বুঝতে পারল না ভরত। কাজ শেষ করে উঠে দাঁড়াতে দাঁড়াতে লোকটি বলল, এই কুত্তার আওলাদ, বিলাই ছাবির সঙ্গে আসনাই করতে গিয়েছিলে, তোর মরণ কে ঠেকাবে? আর কোনো বাক্য ব্যয় না করে তারা ঘোড়া ছুটিয়ে চলে গেল। ঘোড়ার পায়ের শব্দ মিলিয়ে যাওয়ার পর চতুর্দিক যেন আরো বেশি নিঃশব্দ মনে হল। অন্ধকার একেবারে নিশ্চল নয়, মাঝে মাঝে পর্দার মতন যেন দোলে। কাছাকাছি কোনো বড় গাছ নেই। আততায়ীরা জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গা বেছে নিয়েছে, যাতে হিংস্র কোনো জানোয়ার এসে পড়লে সহজেই দেখতে পায় ভরতের মুন্ডুটা। কতক্ষণ লাগবে মরতে? বাঘ ভাল্লুক এসে যদি খেয়ে নেয় তাহলে তো চুকেই গেল। এ বনে নিশ্চিত বাঘ আছে। নীলধ্বজ নামে মহারাজের এক ভাই অনেক বাঘ শিকার করেছেন। রাজপ্রাসাদের বৈঠকখানার ঘরে ঝোলে কয়েকটা বাঘের চামড়া। এই তো সেদিন বিজয়া দশমীর ভোজে উপজাতীয়রা মহারাজকে উপহার দিয়েছে দুটো বাঘের বাচ্চা। কিন্তু এই জঙ্গলে বাঘের হাঁক ডাক শোনা যাচ্ছে না তো এখনো। কোনো জন্তু জানোয়ারেরও আওয়াজ নেই। যদি বাঘে না খায় তাহলেও তো মরতেই হবে। শশীভূষণ মাস্টার ভরতকে যীশু খ্রিস্টের জীবন কাহিনী শুনিয়েছেন। একটা ক্রুশে হাত পা বিধিয়ে যীশু খ্রিস্টকে ঝুলিয়ে রাখা হয়েছিল। সকালে ঝোলানো হলো, বিকেলেই তিনি প্রাণ ত্যাগ করলেন। মাটিতে পুঁতে রাখলে কত সময় লাগতে পারে? বুক পর্যন্ত শরীরটা অদৃশ্য হয়ে গেছে। মাথাটা কোনো ক্রমে নাড়াতে পারে ভরত। ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সে দেখতে লাগলো বাঁদিকের অন্ধকার, ডান দিকের অন্ধকার, সামনের অন্ধকার। সব অন্ধকারেরই রূপ এক, শুধু মাথার উপরে দেখা যায় কয়েকটি তারা। যত উপায় মানুষের কণ্ঠ রুদ্ধ করা হোক, মানুষের মন কিছুতেই নির্বাক হয় না। প্রতিটি জাগ্রত মুহূর্তেই মানুষের মন কিছু না কিছু বলে। আকাশের দিকে তাকিয়ে ভরত মনে মনে বলতে লাগলো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ above the world so high, like a diamond
ইন দ্য স্কাই, হোয়াট ইউ আর, না হু ইউ আর। ডায়মন্ড বানান DIEMOND নাকি DIA? সঠিক কবিতাটা কি, আর ডায়মন্ড বানানটাই বা গুলিয়ে যাচ্ছে কেন? এসব ভাবতে ভাবতেই সে নিজেকে বলল, এ কি, আমি মুখস্থ আর বানান নিয়ে এখন কেন ভাবছি? আমি তো মরেই যাচ্ছি। মুখস্থ ভুল হলেই বা কি আসে যায়? মাস্টার মশাই তো আর পড়া ধরবেন না, তিনি তো জানতেও পারবেন না তার ভরত কোথায় হারিয়ে গেছে। ভরত কোথায় তা সত্যিই শশীভূষণের জানার কথাও নয়, কারণ তিনি এখন ত্রিপুরা থেকে অনেক দূরে। হাতির পিঠে চড়ে ক্রমশ এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার দিকে। বাড়ছে অসহায় ভরতের সঙ্গে তার একমাত্র আশ্রয়স্থল শশীভূষণের দূরত্ব। একমাত্র তিনি ত্রিপুরায় থাকলে ভরতের খোঁজ করতেন, হয়তো মহারাজকে বলে জঙ্গলে লোকও পাঠাতেন। কিন্তু সে তো আর হবার নয়। একদিন যেমন হঠাৎ করে ভরতের নাম উঠে এসেছিল রাজবাড়ির অন্দরে বাহিরে, তেমনি হঠাৎ করেই সব শেষ হয়ে যাবে এই জঙ্গলে। মির্চি গল্প গোল্ড মাইনে শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, মুখ্য চরিত্রে কথক অর্ঘ্যমাল্য মাইতি ও পিয়ালি পাঠক, ভরত দেবজিৎ মুখার্জি, রাধারমন, সৌনক সান্যাল, শশীভূষণ, রূপন দাশগুপ্ত। এছাড়াও রয়েছে অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত জয় ঘোষ, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাইন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।